করছি আপনার রায়ে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরদের ওপর নজরদারি চালানো হয়েছিল এরকম তথ্য সূত্র মারফত উঠে এসেছিল গতকালই। এবার তৃণমূল কংগ্রেস আরো এক ধাপে গিয়ে অভিযোগ করলো যে বাংলার এই সদ্য সমাপ্ত হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনেও এই পেগাসাস স্পাইওয়্যারকে ব্যবহার করা হয়েছে। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতা হচ্ছে। সব মিলিয়ে সংসদের ভেতরে এবং বাইরে ক্রমাগতই এই পেগাসাস ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস, যার মধ্যে অন্যতম পুরোভাগে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওম প্রকাশ মিশ্র, বিজেপির পক্ষ থেকে রয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি এবং রয়েছেন সাইবার এক্সপার্ট বিভাস চ্যাটার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনায় আসার আগে আপনাদের দেখাবো পেগাসাস স্পাইওয়্যার দিয়ে নজরদারি চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। সোমবারই সেই অভিযোগ উঠেছিল, এবার বাংলার ভোটেও পেগাসাসের নজরদারির অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বোঝাই তো যাচ্ছে যে চলেছিল, এই প্রশ্নগুলো আছে এবং এর উত্তর দিতে হবে। অনেকেই বলছে অমিত শাহর পদত্যাগ করা উচিত, এটা একটা সিকিউরিটি ল্যাপসের জন্য ওর পদত্যাগ করা উচিত। আমরা তীব্র বিরোধিতা করবো, যত রকমভাবে পারা যায় এটাকে তুলব। বাংলায় 21-এর ভোটে পেগাসাস নজরদারির অভিযোগ ঘুরিয়ে অমিত শাহের পদত্যাগের দাবিও তুলল তৃণমূল কংগ্রেস। 19-এর ভোট অর্থাৎ গত লোকসভা ভোট ঘিরেও সেই একই অভিযোগ। 18 সালের মাঝামাঝি সময় থেকে 19 সালের মে মাসের লোকসভা নির্বাচন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে আমাদের তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন পর্যন্ত হ্যাক করা হয়েছে, প্রশান্ত কিশোরের ফোন হ্যাক করা হয়েছে, 40 জন সাংবাদিকের করা হয়েছে, এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতির করা হয়েছে। তৃণমূল হোক বা কংগ্রেস, সব বিরোধী দলেরই নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবারই এই দাবি তুলেছে কংগ্রেস। हमारे हिंदुस्तान के अभी की वो होम मिनिस्टर साहब अमित शाह जी, ये अमित शाह जी को इसी वक्त इस्तीफा देना चाहिए। हमारे हिंदुस्तान के अभी की वो होम मिनिस्टर साहब अमित शाह जी, ये अमित शाह जी को इसी वक्त इस्तीफा देना चाहिए। বিরোধীদের অবস্থান স্পষ্ট, সংসদের ভেতরে ও বাইরে পেগাসাস নিয়ে লাগাতার চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে বিরোধী দলগুলো। মঙ্গলবার পেগাসাস কাণ্ডের প্রতিবাদে অধিবেশন শুরুর আগে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। নজরদারি ইস্যুতে তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডির মতো দলের রণকৌশলও প্রায় তৈরি। নজরদারি নিয়ে আলোচনা চেয়ে আলাদাভাবে দাবি তুলবে বিরোধী দলগুলো। মঙ্গলবারও সেই দাবি ঘিরে উত্তাল হয় সংসদ। সব ইস্যু সরিয়ে নজরদারি নিয়ে আলোচনার দাবি তোলে বিরোধীরা। বিক্ষোভের মুখে দফায় দফায় মুলতবি লোকসভা রাজ্যসভার অধিবেশন। লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের প্রশ্ন, বিরোধিতা করলেই কি নজরদারির মুখে পড়তে হবে, সন্দেহভাজন বলে দেখে দেওয়া হবে? অর্থাৎ নজরদারি নিয়ে সংসদে কোনো মতেই জমি ছাড়ছে না বিরোধী শিবির। जिन लोगों ने सरकार को आलोचना की है, सरकार की नीतियों की विरोध किए हैं, संयोग से हर लोगों की नाम इस पेगासास के जो लीक हुई है उसमें है। পেগাসাসের নজরদারি তালিকায় বিজেপির বেশ কয়েকজন নেতা মন্ত্রীর নাম। তাদের বিষয়টি বারবার সামনে এনেও মোদী সরকারকে অস্বস্তিতে ফেলার কৌশল নিচ্ছে বিরোধী শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুকান্ত বাবুর কাছে শুরুতে আসি। সুকান্ত বাবু, বাদল অধিবেশন শুরুর আগে আপনারা নিশ্চয়ই প্রস্তুত ছিলেন যে সমস্ত বিষয়গুলো নিয়ে সংসদে বিরোধীরা সুর চড়াতে পারে, ফ্লোরে আপনাদের যে সমস্ত বিষয়গুলো কাউন্টার করা হতে পারে, সেটা পেট্রোল প্রাইস হাইক হোক, ফার্ম বিল হোক, ফেডারেল স্ট্রাকচার সেটা ভেঙে দেওয়ার অভিযোগ, এরকম একাধিক ইস্যু। কিন্তু এটা একদম সিলেবাসের বাইরে পেগাসাস এই মুহূর্তে সংসদের ভেতরে বাইরে আপনাদের জেরবার করে দিচ্ছে, সামলাবেন কিভাবে? দেখুন, জেরবার করার কোনো বিষয়ই নেই। আপনি যেরকম বলছিলেন প্রিয়াদি, যে আমরা প্রিপারেশন ছিল কি না, আমরা ওয়েল প্রিপেয়ার্ড। আমরা জানি যে প্রতিটি সংসদ অধিবেশন, পার্লামেন্টারি যে আমাদের পার্লামেন্ট শুরু হওয়ার সময় প্রথম যে কয়েকদিন আছে, প্রত্যেক সেশনের শুরুতে ভারতবর্ষের গভর্নমেন্টকে, মোদি গভর্নমেন্টকে মেলাইন করার জন্য
প্রত্যেকবারই এরকম কিছু হবে, আমরা জানি পরের সেশনেও তাই হবে, আগে থেকে আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। আমাদের যারা বিরোধী পক্ষ আছে তাদের একটাই উদ্দেশ্য, নরেন্দ্র মোদীর এই যে সরকার চলছে, যে সরকার দেশের জনগণের দ্বারা নির্বাচিত এবং বিপুল জনসমর্থন নিয়ে নির্বাচিত, এবং এখনও বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয়তম নেতা যার নাম শ্রী নরেন্দ্র মোদী, তাকে এবং তার সরকারকে মেলাইন করার জন্য এর আগেও হয়েছে। প্রশ্নটা তো এটাই তোলা হচ্ছে যে যদি জনপ্রিয়ই হন, যদি জনপ্রিয়তম প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, তাহলে কেন তাকে সার্ভেলেন্সের পথে যেতে হবে? শুধুমাত্র যে বিরোধীদের ফোন সার্ভেলেন্সের অভিযোগ উঠছে এমনটা তো নয়, এমনকি তার নিজের ক্যাবিনেটের, মানে এটা অদ্ভুত পরিহাসের সুকান্ত বাবু যে গতকাল যাকে এই বিষয়টা ডিফেন্ড করতে হলো, বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রী, তারও ফোন নাকি সার্ভেলেন্সের আওতায় ছিল। এর থেকে পরিহাসের কিছু হতে পারে? সেই জন্যই তো আমরা বলছি, সেই জন্যই আমরা বলছি মৌপ্রিয়া দেবী, যে এটা একদমই ভুল লিস্ট, এই লিস্টের কোনো বাস্তবিকতা নেই। এই একটা প্রমাণই যথেষ্ট যে এই লিস্টটা ভুয়ো লিস্ট। এবং আপনারা যেটা বলছেন জনপ্রিয়তম প্রধানমন্ত্রী যদি হন, জনপ্রিয়তম প্রধানমন্ত্রী এটা সার্ভেতে প্রমাণ। আপনারা কেন ধরে নিচ্ছেন যে এই নাম্বারগুলো সত্য? প্রথম কথা হচ্ছে, বা এই নাম্বারগুলোর কোন বাস্তবিকতা আছে? এর আগে তো হোয়াটসঅ্যাপে আড়ি পাতার অভিযোগ উঠেছিল পেগাসাসের মাধ্যমে, সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত তার বিপক্ষে গেছে। আমাদের তাদের কাছে কোনো ইস্যু নেই, তাদেরকে ভারতবর্ষের যে সরকার, সেই সরকারকে মেলাইন করতে হবে। ওম প্রকাশ বাবু, ভারতের সরকারকে মেলাইন করার জন্য একটা চক্রান্ত, এই থিওরি দিয়েই এই মুহূর্তে পেগাসাস ইস্যুকে কাউন্টার করতে চাইছে কেন্দ্রের সরকার পক্ষ। আপনারা অভিযোগ করছেন যে বাংলার বিধানসভা নির্বাচনেও নাকি এই পেগাসাসকে কাজে লাগানো হয়েছে। কিসের ভিত্তিতে বলছেন? দেখুন, ভারতবর্ষের সরকার, সার্বভৌম একটি দেশের সরকার, তারা এমন কোনো কাজ তাদের করা উচিত নয়, সেটা যদি জনসমক্ষে আসে তাহলে সরকার, দেশের এবং দেশের জনগণের মর্যাদা হানি হয়। এই সরকার গত 7 বছর ধরে বহুবিধ দুষ্কর্মের সঙ্গে যুক্ত। তার অন্যতম বড় সংযোজন হচ্ছে এই নজরদারি। এটা 2019 সালেই এসেছিল, কিন্তু তখন অভিযোগের পর্যায়ে ছিল। এখন সেটা বাস্তবতা, এবং বাস্তবতার সমর্থনে প্রমাণসহ ফ্রেঞ্চ মিডিয়া অর্গানাইজেশন, নট ফর প্রফিট অর্গানাইজেশন, তারা এটাকে সামনে এনেছে। এবং পৃথিবীর অন্যতম বড় বৃহৎ সংবাদ সংস্থাগুলি, যারা তাদের স্বাতন্ত্র্যের জন্য পরিচিত, তারা এটাকে সামনে নিয়ে এসে ভারতবর্ষের মানুষকে কার্যত সচেতন করেছেন। এটা 2 বছর ধরেই জানা, কিন্তু এটা যে নেচার আর এটার যে এক্সটেন্ট, সেটা যে এত ভয়াবহ, সেটা কিন্তু কল্পনাতীত ছিল। পশ্চিমবাংলাকে 2 বছর ধরেই আমরা জানি, এবং এটা 2019 সালে সামনে এসেছিল। তখন সরকার, কেন্দ্রীয় সরকারের যে বিবৃতি ছিল, সেই বিবৃতিকেই কিন্তু খুব ভালো করে অনুধাবন করেই বোঝা যাচ্ছিল যে ইসরায়েলের সঙ্গে যে ধরনের সমঝোতাতে মোদী সরকার গেছে, তার একটা অন্যতম দিক হচ্ছে এই এনএসওর মাধ্যম দিয়ে পেগাসাস ভাইরাস, স্পাইওয়্যার, এবং সেটাকে ইউজ করা হচ্ছে। আমার আপনার কাছে জিজ্ঞাসা, যেহেতু আপনি নিজে প্রতিরক্ষা এবং নিরাপত্তা, ওম প্রকাশ বাবু, যেহেতু আপনার নিজের যথেষ্ট এই সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে, আপনি দীর্ঘদিন আপনার ইনফ্যাক্ট সাবজেক্টে এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা, আমার আপনার কাছে জিজ্ঞাসা, যে পেগাসাস সফটওয়্যার, যেটা শুধুমাত্র ভেটেড গভর্নমেন্ট তাদেরই এই সংস্থাটা বিক্রি করে, পেগাসাস সফটওয়্যার নিয়ে তো সমস্যাটা নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা সরকার যদি মনে করে যে দেশের সুরক্ষা এবং সার্বভৌমত্বর স্বার্থে আড়ি পাতার বিষয়টা, সেটা একদম আইন মাফিক, কারণ সেখানে বেশ কিছু নির্দিষ্টভাবে এসওপি রয়েছে, সেই অনুযায়ী যদি এই আড়ি পাতাটা চলে, তাহলে তো সেটা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ থাকছে না, যদি সেটা দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার স্বার্থে হয় বা কোনো তদন্তের স্বার্থে হয়। কিন্তু এই পেগাসাসকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এই ভিত্তিটা কোথা থেকে পাওয়া যাচ্ছে?
দুটো দিক দিয়ে বলি। আপনি যেটা বলেছেন সেটার কিন্তু আইনে অনুমোদন রয়েছে এবং নির্দিষ্ট পদ্ধতি মেনটেন করে টেলিফোনে আড়ি পাতার ব্যাপারটা সরকার আর কি প্রতিষ্ঠিত সেই অধিকারের মধ্যে পড়ে, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের সফটওয়্যার যার মাধ্যম দিয়ে যে এনক্রিপ্টেড যেগুলি স্মার্টফোন মোবাইল রয়েছে সেগুলির উপর আর কি নজরদারি করা সম্ভবপর, এবং এটার যে বিস্তৃতি সেটা অতি অবশ্যই আর কি ইসরায়েল সরকারও হয়তো নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু তারা এই নিয়ন্ত্রণ করতে গিয়ে যেই সমস্ত কোম্পানি যেই সমস্ত সার্বভৌম রাষ্ট্রকে এটা দিয়েছে তারা এটাকে মিসইউজ করেছে, এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষে এটা রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে। সুকান্ত বাবু, রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে, বাংলার নির্বাচনে ব্যবহার করা হয়েছে, কণ্ঠগুলিকে আর কি যে ব্যবহার করা হয়েছে। মাননীয় ওম প্রকাশ বাবু অনেক আমার থেকে অভিজ্ঞ, উনি নিশ্চয়ই জানেন যে আমি যতদূর পড়াশুনো করে জানতে পেরেছি, আমি আইটি এক্সপার্ট না, কিন্তু যতদূর আমি জানতে পেরেছি কোনো একটা ডেটাবেসে যদি ফোন নাম্বার থাকেও তবুও আপনি স্যাঙ্গুইন হয়ে বলতে পারেন না তাতে পেগাসাস দিয়ে স্পাইং করা হয়েছে বা স্পাইওয়্যার পাঠানো হয়েছে। আপনাকে টেকনিক্যালি সেই ফোনকে, অর্থাৎ যার ফোনকে আপনি ক্লেম করছেন যে এনার ফোনে আড়ি পাতা হয়েছে, সেই ফোনকে যতক্ষণ না পর্যন্ত টেকনিক্যালি অ্যানালাইসিস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে তার ফোনে আড়ি পাতা হয়েছে কি হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে সার্বভৌম সরকার যেমন এই স্পাইওয়্যার কিনতে পারে, সেরকম রাজ্য সরকারও চাইলে চিফ সেক্রেটারি আর পারমিশনে সেই স্পাইওয়্যার কেনা যায়, অর্থাৎ রাজ্য সরকারও স্পাইওয়্যার কিনে সেখানে স্পাইং করতে পারে, আমি যতদূর নিয়ম জানি। এবং সেই জন্য বলছি পাল্টা যুক্তি সুকান্ত বাবুর যে রাজ্য সরকারও প্রয়োজনে পেগাসাস কিনতে পারে এবং স্পাইং করতে পারে। না না, উপযুক্ত প্রমাণ ছাড়া যাদের ফোনের উপর নজরদারি চালানো হয়েছে বলা উচিত। যারা, আমি বলে দিচ্ছি, আমি তো টেলিভিশন চ্যানেলে এটা বলা আমার ঠিক হবে না, তবে ব্যক্তিগত স্তরে আমি খুব ভালো করে জানি ভারতবর্ষে কে আছেন এবং কোন সংস্থা এই কাজটা করেছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি সেটা নিয়ে আর কি আলোকপাত করতে ব্যক্তিগত স্তরে আর কি করতে রাজি না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকাল প্রত্যেকটা গভর্নমেন্টই চেষ্টা করে আর কি এই সমস্ত স্মার্টফোনগুলিকে নিয়ন্ত্রণ করা, এবং সেই নিয়ন্ত্রণের কাজটাকে কখন একটা আইনের চৌহদ্দির মধ্যে রয়েছে আর কখন সেটা আর কি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, কাদের ফোন হ্যাক করা হচ্ছে তার মাধ্যম দিয়ে সেটা আর কি অতি অবশ্যই বোঝা যায়। দ্বিতীয় কথা আমি যেটা বলছি যে এটা যখন সুকান্ত বাবু বলছেন যে কোনো রাজ্য সরকারও করতে পারে, উনি ধরে নিচ্ছেন যে কেন্দ্রীয় সরকারও করে থাকতে পারে। আরটিআই এর রিপ্লাইয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু স্পষ্টভাবে প্রাইম মিনিস্টার অফিস বলেছে যে তারা এটাকে খণ্ডনও করছে না, আবার এটাকে অ্যাকসেপ্টও করছে না, অর্থাৎ নো কনফার্মেশন নো ডিনায়াল পলিসি, যেটাকে বারবার করে আর কি যখন ব্যবহার করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে তার মানেটা হচ্ছে দ্যাট দেয়ার ইজ সামথিং টু হাইড, এবং সেটা আর কি ভারত সরকার করেছে, সেটা খুবই লজ্জার ব্যাপার। আজকে তারা ধরা পড়ে গেছেন, অতি অবশ্যই বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিবাদ করবে। আমার দল তৃণমূল কংগ্রেস সেটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি। আশুতোষ, রাহুল গান্ধী এবং তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজন তাদের উপরও নজরদারি চলেছে বলে অভিযোগ, কিন্তু সুকান্ত বাবুরা যেটা বলছেন যেটা গোটাটাই হচ্ছে এদেশের সরকারের মুখ কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এর ভিত্তি কি, কিসের ওপর দাঁড়িয়ে এই সমস্ত থিওরিগুলো এগুলোকে ফ্লোট করানো হচ্ছে? ব্যাপার হচ্ছে, আমি তো এতক্ষণ ধরে শুনছিলাম বিজেপির যিনি প্রবক্তা বলছেন যে পশ্চিমবঙ্গের লোকেরা মানে সরকার স্পাইওয়্যার ব্যবহার করতে পারে। আসলে দেখুন, এই স্পাইওয়্যার ব্যবহার করা এগুলো ওদের কাছে খুব ইজি কাজ। তার কারণ দেখুন, দেশের লোক খেতে পাচ্ছে না, ভ্যাকসিন নেই, কর্মসংস্থান নেই, তেল, রান্নার তেল, গ্যাস লোক কিনতে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছে। কিন্তু এই সরকারের কাজ হচ্ছে এসব দিকে কোনো নজর নেই, কার কে কথা বলছে সে স্পাই করো। আসলে এই জাসুসি সরকার তো চলছে, এবং একে ফেলার জন্য রাহুল গান্ধীকে কেন স্পাই করছে তার কারণ উনি জানেন যে রাহুল গান্ধী যে নেতৃত্ব দিচ্ছে একদম রুট লেভেলের যে আওয়াজ, সেই আওয়াজকে তুলে ধরছে। আশুতোষ, বিজেপির পাল্টা বক্তব্য যে ইউপিএ আমলেও তো এই বাগিং বিতর্ক দানা বেঁধেছিল। আমি কথাটা কোথাও কি আসলে সরকারের একটা প্রবণতা থেকে যাচ্ছে যে যেই ক্ষমতায় থাকুক না কেন আরো বেশি নিয়ন্ত্রণ, আরো বেশি নজরদারি, রাইট টু প্রিভেসি সেটাকে ইগনোর করা যেন তেন প্রকারেণ, এটা কি একটা প্রবণতা? আমি দুটো কথা বলবো, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। প্রথম কথা হচ্ছে, এই যে পেগাসাস নিয়ে যে আলোচনা হচ্ছে, এটা 17খানা
যে পাবলিকেশন ইনক্লুডিং গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট থেকে ওয়ার সমস্ত এরা রিপোর্ট করেছে, তাহলে ওনারই ভিত্তিটা কোথাও থাকে না? আর একটা কথা আমি বলি, এখানে যেটা উনি বলছেন, আজকে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে, মল্লিকার্জুন খাড়গে, রণদীপ সুরজেওয়ালা, অধীর রঞ্জন চৌধুরী, তারা বলেছেন আমাদের দুটো ডিমান্ড, হোম মিনিস্টার শুড বি ইমিডিয়েটলি স্যাকড, অমিত শাহকে তার অফিস থেকে রিমুভ করতে হবে। এত বড় দিনের পর দিন ঘোটালা চলছে আর কেউ কিছু জানে না? আপনাকে একটা প্রমাণ দিয়ে দিই, ফর্মার আইটি মিনিস্টার কে ছিলেন? রবিশঙ্কর প্রসাদ, একটি কল পার্লামেন্টে একটি কল মোশনে উনি বলছেন 28/12/2019 উনি অ্যাডমিট করেছিলেন যে 121টা নাম যেটা হোয়াটসঅ্যাপে রয়েছে এবং সেই হোয়াটসঅ্যাপ ইনফেক্টেড ডিউ টু এনএসও। আর একটা কথা তোমায় বলে রাখি মৌপিয়া, তুমি জেনে থাকবে যে হোয়াটসঅ্যাপের সিইও, ওনার বক্তব্য তুমি শুনেছো কি বলছে? বলছে যে এই সফটওয়্যার দিয়ে ম্যাক্সিমাম যেগুলো হরিবেল, এই কথাটা ইউজ হয়েছে, হরিবেল হিউম্যান রাইট অ্যাবিউজেস, এগুলো করা হয় এবং তার জন্য এনএসওর এগেনস্টে বড় স্যুট হয়েছে 2019-এ। এবং সব থেকে বড় কথা, এই যে অপোজিশন এবং যারাই নরেন্দ্র মোদীর কথা জেনে ব্যর্থতা তুলে ধরছেন তাদের ওপরেই অ্যাটাক। এবং আমি মনে করি অধীর রঞ্জন চৌধুরী আর একটা কথা বলেছেন যে মোদীজি যদি এই তালিকা যদি এই তালিকা আশুতোষ আপনারা দেখেন, আশুতোষ সেখানে তো শুধুমাত্র নরেন্দ্র মোদীর সমালোচনা যারা করছেন বা তারা বিরোধী তাই না, প্রবীণ তোগাড়িয়া তার নাম সেটাতে থাকছে, বিচারপতি গগৈয়ের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন তার নাম থাকছে। কারণ এই যে তালিকাটা আসছে সেটাতে শুধুমাত্র বিরোধী মত পোষণ করেন, যেমন আমরা এলাকার পরিষদের যে সমাজকর্মীরা তাদের নামও থাকছে, রাহুল গান্ধীর নামও থাকছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও থাকছে। একটা লাইন আমি চেয়ে নিচ্ছি, আমি বলছি ব্যাপার হচ্ছে উনি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, আসলে এটা সার্ভিলেন্স ইন্ডিয়া। তার কারণ উনি ইনসিকিউর এবং ওনার যে পলিসি সেটা ফার্মার পলিসি থেকে শুরু করে যারা মানে গেটে মানে ফ্যাক্টরি গেটে যারা শ্রমিক তাদের যে পলিসি তাদের বিরুদ্ধে বিএমএস লড়াই করছে। গোটা পেগাসাস বিতর্কে আপনাদের অবস্থান কি? সত্যি কি আপনারা মনে করেন যে কোথাও দাঁড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তার যে অধিকার সেটা কম্প্রোমাইজড হচ্ছে, এবং সেটা কম্প্রোমাইজড হচ্ছে বাই নান আদার দ্যান দ্য ভেটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? এক্স্যাক্টলি সো মৌপিয়া, এক্স্যাক্টলি। প্রথম দুটো মেজর ইস্যু এখানে তৈরি হয়েছে, যে একটা হচ্ছে যে গোপনীয়তার অধিকার বলতে আমরা নাগরিক জীবনে যেটা মিন করি, যেটা সুপ্রিম কোর্টও মনে করেছে যে সেটা গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে, যে অভিযোগটা এখানে এসছে যে আড়িপাতা বা পেগাসাসের মতো ম্যালওয়্যার যেটা আছে সেটা ইউজ হয়েছে যেভাবে। এখন প্রশ্নটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের কর্মী যারা, সাংবাদিক যারা আসলে সরকারের মুখের উপর চারটে প্রশ্ন করতে জানেন, পারেন, এবং ইনফ্যাক্ট সরকারের মুখের উপর যারা প্রশ্ন করতে চেয়েছেন গত কয়েক বছর ধরে, তারাই বেশিরভাগ হচ্ছে যে এখানে আমি বলবো যে পেগাসাস সফটওয়্যারের আপনি বললেন যে হয়েছেন, টার্গেট হয়েছেন। আপনি প্রবীণ তোগাড়িয়ার কথা বলছেন, কেন আমরা এটা ভুলে যাব যে বিরোধী সবসময় কেবলমাত্র নিজের দলের বাইরে থাকে না, নিজের দলের মধ্যেও বিরোধী থাকে। ফলে আপনি যদি বিরোধী শূন্য একটা ভারত প্রতিষ্ঠা করতে চান, তাহলে আসলে আপনাকে এই সব ধরনের বিরোধীকে নিকেশ করার একটা উপায় বের করতে হবে। এবং এখানে দাঁড়িয়ে মৌপিয়া যেটা সবচেয়ে পার্টিনেন্ট প্রশ্ন, এরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, সত্যি সত্যি আজকের পেগাসাস যে জায়গায় নিয়ে গেছে, যে আশ্বাস তৈরি করার বদলে অবিশ্বাস তৈরি করেছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি। এবং এইখানেই প্রশ্ন যে ধরুন এনএসও যারা প্রস্তুতকারী সংস্থা, তিনটে ফান্ডামেন্টাল প্রশ্ন, যে তারা বলেছেন সরকার ছাড়া কাউকে বেচেন না। তাহলে প্রথম, আমাদের দেশে সরকার কিনেছেন কিনা, হ্যাঁ অথবা না। দ্বিতীয় হচ্ছে যে সরকার যদি কিনে থাকেন সেটা ব্যবহার করেছেন, হ্যাঁ অথবা না। যদি ব্যবহার করে থাকেন কাদের উপর ব্যবহার করেছেন? কারণ যে পার্লামেন্টে যখন বিতর্ক শুরু হচ্ছে, আমাদের দেশের মানুষের মৌলিক অধিকার যখন আক্রান্ত হচ্ছে, তখন দেশের সরকারের এক এবং একমাত্র কাজ যে মানুষের সেই অধিকার সেটাকে সুরক্ষিত করা। এবং সেখানে যদি কোনো মিনিমাম আমি বলবো যে সেরকম কোনো চক্রান্ত হয়ে থাকে, আমি বলছি সরকার বলছেন তো দেশবিরোধী চক্রান্ত, আমিও জানতে চাই যে সরকারের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে কারা, কেন সরকার সেই তদন্ত করতে চাইছেন না, কেন জয়েন্ট পার্লামেন্টারি হচ্ছে না, কেন নিরপেক্ষ তদন্তের পথে হাঁটছেন না। আমি একটু আসবো প্লিজ পার্থদা, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার বিভাসদার কাছে এখানে প্রশ্ন। বিভাসদা, যদি আমরা দেখেছি স্নুপিং এই শব্দটা আসলে এর অভিঘাতটা, এর গভীরতাটা তো ব্যাপক। আমরা যদি দেখি যে সেই সময় প্রযুক্তির এত উন্নতি হয়নি, সেই সময় ওয়াটারগেট কেলেঙ্কারি কি গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটা ল্যান্ডমার্ক হয়ে রয়েছে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেগাসাস বিতর্ক যেভাবে ইমার্জ করছে, একদম তথ্য প্রযুক্তির পার্সপেক্টিভ থেকে যদি আমি আপনার কাছে জানার চেষ্টা করি যে এর বাস্তব ভিত্তি কতটা থাকতে পারে, নাকি এটা যেভাবে বলছে যে একদমই জাস্ট অমূলক, জাস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া কিছু অভিযোগ?
মৌপ্রিয়া, প্রথমত বলি যে যখন 1997-99-এ যখন আমাদের পিইউসিএল জাজমেন্টটা সুপ্রিম কোর্টে এসেছিল, তখন প্রসঙ্গটা ছিল যে একটা মোবাইলকে হ্যাক করা বা সিস্টেমটাকে হ্যাক করা বা একটা কানেকশানকে হ্যাক করা বা ট্যাপ করা। এখন যেটা এসে গেছে সেটা খুব ভয়ঙ্কর। আমার যেটাতে খুব অ্যালার্মিং লাগছে, এটা কিন্তু একসঙ্গে তিনটে জিনিস হচ্ছে: স্নুপিং, put someone into surveillance and hacking the entire device। এর একটা টেকনোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আমি প্রথমেই বলে নিই যে ওয়্যার যে দাবিটা করছে যে তারা ইন্ডিপেন্ডেন্ট ফরেনসিক ল্যাবে এটা টেস্ট করে কিছু কিছু লোকের স্যাম্পল মোবাইলের মধ্যে এটা পেয়েছে, এটা যদি সত্যি হয় এবং গভর্নমেন্ট ছাড়া, যেটা বলেছে যে ভেটেড গভর্নমেন্ট ছাড়া এটা আমরা কাউকে দিই না, এই জায়গাগুলো যদি সত্যি হয় তারপরেই আজকে আমার এই কথাগুলো অ্যাপ্লিকেবল। এবং সেক্ষেত্রে আমি বলবো যে একটা মোবাইলকে, এটা কিন্তু একটা নাম্বারকে ট্যাপ করা নয়, এটা অত সাধারণ জিনিস নয়, এটা একটা গোটা ডিভাইসকে ট্যাপ করা। এবং ধরো ওই মোবাইলটার মধ্যে যদি আমি তার মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদি এগুলোকে যদি আমি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি বাড়িতে এসে যখন আমার প্রাইভেট অ্যাক্টগুলো করব, ধরো ড্রেস চেঞ্জ থেকে আরম্ভ করে এভরিথিং, তারও ভিডিও কিন্তু আপলোড হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে। মানে আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি, মানে আমার ফোনটা আমি জাস্ট ক্যারি করছি, বিভাসদি একটু জেনে নেওয়ার যে আমার এই ফোনটা আমি জাস্ট ক্যারি করছি, আমি এটা কোনো ফোন এই মুহূর্তে কাউকে করছি না, না আপনাকে করছি, না ওমপ্রকাশ দাকে করছি, না সুকান্ত দাকে করছি, সেই অবস্থায় অর্থাৎ যখন এই ফোনটা জাস্ট রয়েছে হাতে, যখন অন রয়েছে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই, সেই সময় এটা চলতে পারে। একদম যখন তখন, মানে অ্যাকচুয়ালি এটা ঢোকার জন্য তোমার একটা ইন্টারনেট কানেকশান লাগবে, দ্যাটস ইট। ঢুকে যাওয়ার পর তারপর তো ওর মতো করে কাজ করতে থাকবে। স্পাইওয়্যারের কাজই হচ্ছে ঢুকে গিয়ে বসে থাকা। এবং এর একটা জিনিস আমি বলি যে স্পাইওয়্যার কিন্তু পিগাসাস নিয়ে আমরা এত বলছি, পিগাসাস নিয়ে কিন্তু স্পাইওয়্যার কিন্তু নতুন জিনিস নয়। এমন অনেক কোম্পানি আছে যারা স্পাইওয়্যার বিক্রি করে এবং বিভিন্ন দেশকে সাইবার ওয়্যারফেয়ার যারা চালায় তাদেরকে সরবরাহ করে। চায়নার ক্ষেত্রে আমরা দেখেছি এরকম স্পেসিফিক এক্সাম্পল। তো প্রসঙ্গটা হচ্ছে যে এটা কিন্তু নতুন কিছু নয়, কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে যদি তুমি বিদেশের কোনো কোম্পানিকে দেশের নাগরিকদের ডেটা অ্যাক্সেস করার সুযোগটা দাও, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে আগামী দিনে। কারণ এই যে ডেটাগুলো কিন্তু আলটিমেটলি একটা বিদেশের কোম্পানির সার্ভারে বা ক্লাউডে কিন্তু চলে যেতে পারে। আমার এই জন্য একটা কথা বলা যে যখন আমরা পিইউসিএল জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্টের 9 পয়েন্ট গাইডলাইন পেয়েছিলাম, যে এখানে কিন্তু তখন কিন্তু আমি হয়তো কংগ্রেস গভর্নমেন্ট ছিলেন বা যাই ছিলেন, পলিটিক্যালি আমি কিচ্ছু বলবো না, আমি জেনারেলি বলি না, কিন্তু তখনও অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু এটা মেনে নিয়েছিলেন যে ভারতবর্ষে যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু নাম্বার ট্যাপিংয়ের এই প্রবণতাটা রয়েছে। কিন্তু ওই সময় অনারেবল সুপ্রিম কোর্ট পিইউসিএল জাজমেন্টে এটা বলার পরে ইন্ডিয়ান টেলিগ্রাফ রুল 419A কিন্তু অ্যামেন্ডেড হয়ে এলো। তারপর যখন আমরা তথ্য প্রযুক্তি আইন পেলাম, সেখানেও কিন্তু আমরা ইন্টারসেপশনের আইন পেলাম। কিন্তু এগুলো 69A, B এগুলো কিন্তু লফুল ইন্টারসেপশন, অর্থাৎ কোনো কেস হলে, কোনো লফুল ইনভেস্টিগেশন হলে বা কোনো ল অ্যান্ড অর্ডার হলে, যেখানে কোর্ট বলে দিলে এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এটা পসিবল। একেবারে আমি আসবো, আমি ওমপ্রকাশ বাবুর কাছে এই প্রসঙ্গে আসবো, যা অভিযোগ তাতে করে আমি আসবো। প্লিজ একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। পিগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বহু লোকের ওপর নজরদারির অভিযোগ। তালিকায় রাজনীতিক থেকে আমলা, কূটনীতিক থেকে চিকিৎসক, মানবাধিকার কর্মী। যত সময় এগোচ্ছে ততই দেখা যাচ্ছে যে একের পর এক নাম যুক্ত হচ্ছে তালিকায়। রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উপর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চলেছে। তালিকায় আরো বেশ কয়েকজন তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তালিকাটা অনেক লম্বা। শুধু রাজনীতিক নয়, সেখানে বিভিন্ন পেশার তাবড় ব্যক্তিত্ব, অনেকের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাহুল গান্ধী সাংসদ ও প্রাক্তন সভাপতি কংগ্রেসের,
অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের প্রশান্ত কিশোর, ভোট কুশলী। মঙ্গলবার ফ্রান্সের তদন্তকারী সংস্থা আরো কয়েকটি নাম প্রকাশ্যে এনেছে। সিদ্দারামাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটকের; জি পরমেশ্বর, উপমুখ্যমন্ত্রী কর্ণাটকের 2018 থেকে 2019; প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর 2 সচিব। 2018 সালের শেষ থেকে 1.5 বছর কর্ণাটকে ক্ষমতায় ছিল কংগ্রেস জেডিএস সরকার। তখনই বিরোধীদের উপর নজরদারির অভিযোগ। নজরদারি তালিকাটা যদি একটা বই হয়, তবে রাজনীতিকরা সেখানে স্রেফ প্রথম চ্যাপ্টার। লিস্ট যত এগোচ্ছে চমক ততই বাড়বে। কে নেই নজরদারি তালিকায়? অশোক লাভাসা, প্রাক্তন নির্বাচন কমিশনার; গগনদীপ কঙ্ক, ভাইরোলজিস্ট; হরি মেনন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান; রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারী; জগদীপ চোখার, অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এর প্রধান; অলঙ্কার সহায়, রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী; সচিন রাও, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য; প্রদীপ অবস্থি, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব; সঞ্জয় কাচরু, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওএসডি 2014 থেকে 2015 পর্যন্ত; প্রবীণ তোগারিয়া, প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট, আন্তর্জাতিক বিশ্ব হিন্দু পরিষদের। তবে তালিকায় কয়েকটি নাম দেখে যে কারো চোখ কপালে উঠবে। অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী; প্রহ্লাদ সিং পটেল, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী। সদ্য দায়িত্বপ্রাপ্ত অশ্বিনী বৈষ্ণব সোমবার লোকসভায় নজরদারির যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। দাবি করেছেন নজরদারির কোনো ঘটনাই ঘটেনি। The time-tested procedures of our country are well established to ensure that unauthorized surveillance cannot occur. Honorable Speaker, sir, when we look at this issue through the prism of logic, it clearly emerges that there is no substance whatsoever behind this sensationalism. যখন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী এই দাবি করছেন, তখনও জানেন না তার উপরও ছড়ি ঘুরিয়েছে পেগাসাস। তার মতো আরো কতজন আছে কে জানে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন যে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও আড়ি পাতা হয়েছে। শুনুন। আমার মনে হয়েছে মমতা ব্যানার্জি নিজেই সন্দিহান। আমার সঙ্গে কাল কথা হয়েছে এবং উনি তাতে বলেছেন যে আমার ফোনও ট্যাপ আসছে কেন, বহুদিন থেকেই হচ্ছে। সেই জন্য ওনার সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করার ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, আমরা সেটা অনুসরণ করছি। সুকান্তবাবু শুনলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই সন্দিহান, তিনি প্রায় নিশ্চিত যে তাঁর ফোনও নজরদারির আওতায় রয়েছে এবং যে কারণে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। একটা স্বাধীন দেশ, একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, সেখানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী তাকে কেন তার ফোনের প্রিভেসি নিয়ে এত সংশয়ের মধ্যে থাকতে হবে, কেন সন্দিহান হতে হবে? মৌপ্রিয়া দেবী, আমি সেটাই বলছি। দেখুন, আপনাদের প্রতিবেদনও যে হলো তার ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমি অবজেকশন জানাতে চাই। প্রথমেই আপনাদের প্রতিবেদনে বলা হলো যে প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির পক্ষে আসে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তার সন্দেহ হয় কোনো মানুষের, অনেক পরিবারে থাকে জানেন তো, স্বামী বা স্ত্রী যেই কেউ হতে পারে, স্ত্রীর চরিত্র নিয়ে বা ভাইস ভার্সা সন্দেহ করে। এই সন্দেহ রোগের কোনো ট্রিটমেন্ট আজ অবধি ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি, তো স্বাভাবিকভাবে এর কোনো ট্রিটমেন্ট হওয়া সম্ভব না। এবং দ্বিতীয় বিষয় আমি যেটা বলতে চাই যে আপনাদের প্রতিবেদক যে প্রতিবেদনের ভাষা আমি শুনলাম, তাতে আপনারা আগেই ধরে নিচ্ছেন যে বৈষ্ণবও জানতেন না যে তার ফোনে আড়ি পাতা হচ্ছে, মানে আপনারা নিজেরাই বলছেন যে ধরে নিচ্ছেন যে আড়ি পাতা হয়েছে। একটা সুকান্তবাবু যে অভিযোগ উঠছে আমরা সেটা পয়েন্ট টু পয়েন্ট অভিযোগ বলুন, সেটা আমাদের প্রতিবেদনে দিচ্ছি। আপনি পুরো প্রতিবেদনটা নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, তিনি যে সময় দাঁড়িয়ে এই ডিফেন্ডটা করছিলেন সেই সময় তিনি জানতেন না যে পরের যে লিস্টটা, অর্থাৎ অভিযোগের লিস্টটা আসবে, সেটাতে তার নাম থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই জন্যই তো আমরা বলছি যে তিনিও না তারপরের লাইনটা আপনি বুঝুন, তারপরে তিনিও পড়ে যাবেন পেগাসাসের এরকম কিছু একটা শব্দ আপনারা ব্যবহার করেছেন, একবার রিওয়াইন্ড করলে আপনারা দেখতে পাবেন। তার মানে আপনারা ধরেই নিচ্ছেন যে অভিযোগটা ধরছি না বলে তো এই আলোচনাটা করছি। সুকান্তবাবু ধরে নিলে তো এই আলোচনাটা করতাম না। না ধরছি না বলে এই আলোচনাটা করছি। আপনারা প্রথমে না হলে ডিবেটটা করতাম না তো। ধরে নিচ্ছেন। আপনার তো পেগাসাস ধরতে পারেন।
না না, আপনারা প্রতিবেদনে বলছেন কেন? অভিযোগ আপনারা প্রতিবেদনে, আমাকে প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না। আপনাদের সময় কিন্তু আমি খুব জোরে ডিস্টার্ব করতে পারি, আমার কিন্তু সেই ক্ষমতা আছে, আমার কিন্তু সেই ক্ষমতা আছে যে আপনাকে আমি বলতে দেবো না, আমি চিৎকার করে বলতে দেবো না, আপনাকে কিন্তু আমি বলা বন্ধ করে দিতে পারি। আমি দেখতে পাচ্ছি না প্লিজ, আমি আছি সবাইকে যাতে বলতে দেওয়া যায় সেটা এনশিওর করার দায়িত্ব আমার আছে এবং সেই দায়িত্বটা পালনে আমি দায়বদ্ধ। আমি সুকান্ত বাবু, আমাকে বলার সময় কেউ বাধা দিলে, না সুকান্ত বাবু আমি একটু অ্যাড করি প্লিজ, সুকান্ত বাবু একটু অ্যাড করি প্লিজ, সুকান্ত বাবু একটু অ্যাড করি। যেটা আপনি বললেন যে কিছু মানুষের সন্দেহের একটা রোগ থাকে, শুধু সন্দেহের রোগের কথা আপনার এই থিওরিটা, এটার সঙ্গে সঙ্গে আরেকটা কিন্তু আসছে, তার কারণ আমি কারণটা বোঝাতে আমি আপনাকে ডেরেক ওব্রায়ানের বক্তব্যটা শোনাবো। ডেরেক ওব্রায়ান তিনি বলছেন যে লোকসভার বিরোধী দলনেতাই তো কনফার্ম করছেন যে ফোন রেকর্ড হয়। শুনুন ডেরেক ওব্রায়ান কি বলছেন। যে সেন্ট্রাল গভর্নমেন্ট সবার ফোন শুনছে আর ওনার এলওপি কনফার্ম করে দিয়েছেন, উনি তো কনফার্ম করে দিয়েছেন যে ফোন কনভারসেশন শোনা যাচ্ছে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট সবার ফোন শুনছে আর ওনার এলওপি কনফার্ম করে দিয়েছেন, উনি তো কনফার্ম করে দিয়েছেন যে ফোন কনভারসেশন শোনা যাচ্ছে। সুকান্ত বাবু ডেরেক ওব্রায়ান অভিযোগ করছেন যে আপনাদের বিরোধী দলনেতাই নাকি কনফার্ম করে দিয়েছেন। বিরোধী দলনেতা কি কনফার্ম করেছেন? বিরোধী দলনেতা হচ্ছে উনি ইংরেজিতে বলে ভালো হতো, বাংলাটা তো ওনার বোঝা যায় না। আমি ওনার বক্তব্য পরিষ্কারভাবে বুঝতে পারিনি। আমি বিরোধী দলনেতার যে বক্তব্যের রেফারেন্স তিনি টানছেন আমি সেটা একটু আপনাকে শোনাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি, দেখুন আমার স্পেসিফিক বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে আপনারা আপনাদের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলছেন যে বৈষ্ণব না সুকান্ত বাবু আপনি যদি এই না আপনি যদি প্রথমত হচ্ছে আমাদের ধরার কোনো দায় নেই, নাম্বার 1, নাম্বার 2 ধরিনি বলেই এই ডিবেটটা করছি, নাম্বার 3 যদি এই সমস্ত প্রশ্ন যেগুলো ওম প্রকাশ বাবু, আশুতোষ, পার্থপ্রতিম বাবুরা করছেন যদি সেটা কাউন্টার করার জন্য প্রতিবেদনটাই আপনার এসকেপ রুট হয় তাহলে আমার বলার কিছু নেই, কিন্তু আমি আশা করব যে আপনি যে অভিযোগগুলো উঠছে সেগুলোকে ডিফেন্ড করুন। আমাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। সুকান্তবাবু ডেরেক ওব্রায়ান এই বক্তব্যটার দিকেই অঙ্গুলি নির্দেশ করছেন যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ভাইপোর অফিস থেকে যারা আপনাকে ফোন করে অর্থাৎ ওই পুলিশ সুপারকে তার সমস্ত কল রেকর্ড আমার হাতে আছে। দেখুন মৌপ্রিয়া দেবী, এটি একটি রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ সম্পর্কে এরকম অনেক রাজনৈতিক অশালীন মন্তব্য, অশালীন শব্দ ব্যবহার করেছে, তাহলে সেগুলোকে কি আমরা সত্যি ধরে নেব? রাজনৈতিক বক্তব্যে আমরাও অনেক কথা বলি। আচ্ছা শোনো, কিন্তু সব রাজনৈতিক বক্তব্য মানে আপনি সরকারি স্টেটমেন্ট এবং প্লিজ বিভাস বাবুর কথাগুলি খুব মন দিয়ে শুনছিলাম। উনি খুব যথার্থভাবেই বলেছেন যে এটা বর্তমানে যেটা হয়েছে পেগাসাস কে কেন্দ্র করে সেটা কিন্তু অনেক, এটা ডাইমেনশনটা অনেক বড় এবং সবারই এটা জানা উচিত। আলটিমেটলি তো দেখুন রাজনীতি তো হচ্ছে এডুকেশন, সবার এটা জানা উচিত। যেমন কি টেকনোলজি আছে, আজকে গত প্রায় 15-20 বছর ধরে সবচেয়ে বড় ইস্যুটা হয়ে দাঁড়িয়েছে ডিসরাপটিভ টেকনোলজি। টেকনোলজিগুলিকে অকেজো করবার জন্য যে টেকনোলজিটা বেরিয়েছে এটার উপর কিন্তু আজকে গোটা ওয়ার্ল্ড কিন্তু বড় বড় রিসার্চ হচ্ছে, ভারতবর্ষে এখনও এটা আসেনি। এখন এই পেগাসাসের মাধ্যম দিয়ে সেটা হচ্ছে যে এনক্রিপশন টেকনোলজি আছে তার বিরুদ্ধে কার্যত এটা হচ্ছে একটা ডিসরাপটিভ টেকনোলজি। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে খুব অবাক হয়ে যাচ্ছেন যে আচ্ছা বিজেপির নেতা মন্ত্রীদের নাম আছে, তার কারণটা হচ্ছে যে রাজনীতিতে যারা ঘরের লোক তাদের উপর নজরদারি করার হয়তো প্রয়োজনটা অনেক সময় বেশি হয়, ব্যাকগ্রাউন্ড চেকের জন্যও হয়। আর প্রবীণ তোগাড়িয়া সম্পর্কে জানা উচিত যে প্রবীণ তোগাড়িয়া কিন্তু হচ্ছে অমিত শাহ আর মোদির গত 7 বছর ধরে লাগাতার উনি বিরোধিতা করছেন। তো তাই জন্য আর কি অনেক সময় ভুল তথ্য পরিবেশনটা উচিত হবে না।
আর লাস্টে আমি একটা কথা বলবো যে এটা যেভাবে আর কি মানে গোটা বিতর্কটা সামনে আসছে, এটার ডাইমেনশনটা আর এটার আর কি কনসিকুয়েন্সেসটা ভারতবর্ষের আন্তর্জাতিক সম্মানের প্রশ্নে, ভারতবর্ষে গণতান্ত্রিক অবস্থানের পক্ষে প্রশ্নে এবং আমাদের সরকারের ভাবমূর্তির প্রশ্নে পার্থ খুব ভালো কথা বলেছেন যে সরকার যখন বলছে যে এটা চক্রান্ত, তাহলে তারা কেন এটাকে নিয়ে আর কি ইনভেস্টিগেট করছে না? করা উচিত তো। সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, অথচ সরকারের কোনো বক্তব্য নেই, তারা নিজেরাই ভিকটিম। তো সরকার সরকারের বিরুদ্ধে আপনারা কেন ইনভেস্টিগেশনের পথে যাচ্ছেন? সরকারের বক্তব্য আমার হাতে এই পড়ে আছে। আমি অনুরোধ করব যারা আছেন তারা প্রত্যেকেই রাজনীতিতে আমার থেকে সিনিয়র মানুষ, তাদেরকে পড়বো এই বক্তব্যটা ভালো করে পড়ুন। প্রায় 50,000 একটা নামের লিস্ট বেরিয়েছে। আমাদের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব উনি সেই স্টেটমেন্টটা লোকসভাতে দিয়েছেন। 50,000-এর মধ্যে মনে হয় 20টি মোবাইলে টেস্ট করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই কেউ সফটওয়্যার আপডেট করবে, পেগাসাস সফটওয়্যার সঙ্গে সঙ্গে সেখানে কাজ করে না। আর কোনো নাম্বার থাকা মানেই তাকে পেগাসাস দিয়ে তাকে স্নুপিং করা হয়েছে, এটা প্রমাণ হয় না, টেকনিক্যালি প্রমাণ হয় না। আমাদের অনেকেই অনেক অভিযোগ করেন, অনেকেই বলেন যে ভারতবর্ষে প্রথম পেগাসাস এনেছিলেন রাজীব কুমার পশ্চিমবঙ্গ সরকারের হয়ে। অনেকেই বলেন যে রাজীব কুমার প্রথম পেগাসাস ব্যবহার শুরু করেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে। এই অভিযোগের তো কোনো ভিত্তি নেই, প্রমাণ দিতে হবে। সুকান্ত বাবু, আমি একটু আশুতোষের রেসপন্স নেব। আশুতোষ প্লিজ। আমি বলবো যে সুকান্ত বাবু মনে হয় পেগাসাস সফটওয়্যারের বিশেষজ্ঞ, উনি যেভাবে বিবৃতি দিচ্ছেন, প্রথম কথা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করাটা অতীব অবশ্যই। সেটা যে কোনো কেন ইট ইজ এ কজ অফ ন্যাশনাল সিকিউরিটি, 1। 2, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, প্রাইভেসি রাইটস। 3, কনস্টিটিউশন ভায়োলেশন। এবং আপনার মনে থাকবে কেন আমাদের সন্দেহ, তার কারণ রাফেলের কাগজপত্র ফাইল সমস্ত হাওয়া হয়ে গেছে। গৌরব গগৈর জন্য কথাটা বলেছে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক লাগছে আজকে ভারতবর্ষে, যেখানে মানুষের দুর্বিষহ অবস্থা, সেখানে এরকম স্পাইওয়্যার দিয়ে স্পাই হচ্ছে এবং এই স্পাইওয়্যারকে ডিফেন্ড করা হচ্ছে। যখন এখানে উচিত সরকারকে বলা যে হ্যাঁ একটা হাইয়েস্ট লেভেলের ইনকোয়ারি হওয়া দরকার, সমস্ত দলকে নিয়ে বসে জেপিসি করা দরকার, সেখানে ডিফেন্ডিং চলছে। আসলে আপনার ওই গল্পটা নিশ্চয়ই মনে থাকবে মৌপিয়াদি, সেটা হচ্ছে সেই দুর্যোধন যখন জন্ম নিয়েছিল তখন বিদুর বলেছিল গান্ধারী এবং আপনার ধৃতরাষ্ট্রকে যে এই দুর্যোধনকে আপনারা অ্যাবান্ডন করুন, কেন হস্তিনাপুর ধ্বংস করে দেবে। তখন অটলজি বলেছিলেন যে আদভানিজিকে বোঝার জন্য এবং বিজেপিকে বোঝার জন্য, তো বোঝেননি, ওই জন্য ভারতবর্ষ আজকে কনসিকুয়েন্সেস ফেস করছে। তো স্বাভাবিক ব্যাপার, তার কারণ এত বড় একটা সফটওয়্যার, যেটা আইটি এক্সপার্ট একটা খুব দামি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কি না ভারতবর্ষের যাদের ওপরে স্পাইওয়্যার হচ্ছে বা স্পাই লাগানো হচ্ছে এবং যারা এর সাথে ইনভলভ, আসলে আমরা কি করছি, নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। আমাদের দেশের ডেটা অন্য দেশের কাছে পৌঁছে যাচ্ছে, ক্লাউডের মাধ্যমে স্টোরেজ হচ্ছে। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আমরা আমরা এমনই একটা সরকারের উপর দিয়ে চলছি যে সরকার নিজের দেশের মানুষকে বিশ্বাস করে না। ডেমোক্রেসি কাকে বলে? বাবু, এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে যে বাংলার নির্বাচনেও এই স্পাইওয়্যার ব্যবহার হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে টুইট করেছেন, আজকে তৃণমূল কংগ্রেস ছুট চড়িয়েছে, যেটা আমরা দেখালাম। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সন্দিহান। আপনার কি মনে হয় যে সত্যি এই আশঙ্কা বা এই সন্দেহ তার ভিত্তি থাকতে পারে, নাকি এটা নিতান্তই অমূলক? প্রথমত দেখুন, ভারতবর্ষে যদি রাজনীতিবিদদের উপর এই স্পাইওয়্যারের প্রয়োগ হয়ে থাকে সেটা নিরপেক্ষভাবে খুঁজে বের করা দরকার। কিন্তু পশ্চিমবঙ্গের উদাহরণটা আমার কাছে খুব প্রাসঙ্গিক হচ্ছে না এই কারণের জন্য যে যদি আমার কথা হচ্ছে পেগাসাস ব্যবহার করার পর দেখা যাচ্ছে যে আমি বলছি তৃণমূল কংগ্রেস তো ভোটে 200-র ওপর আসন পেয়ে জিতেছেন, ফলে নির্বাচনের সাফল্য ইনফ্যাক্ট এসছে, ফলে পেগাসাস ব্যবহার করে বিজেপি সাফল্য পেয়েছে। এই উদাহরণ হচ্ছে যে ক্লাসিক উদাহরণ হচ্ছে কর্ণাটক। আপনি আজকের সন্ধ্যাবেলাতে ওয়্যার যে খবরটা প্রকাশ করেছে তাতে দেখবেন যে 2019 সালে যে অপারেশন লোটাস বলে যেটা ইউজ করা হচ্ছিল, অর্থাৎ সেখানকার হচ্ছে বিরোধী সরকার যেটা ছিল কংগ্রেস এবং এদের জেডিইউ সরকার, ফলে সেখানে তাদেরকে ডিসপ্লেস করার জন্য ইনফ্যাক্ট পেগাসাস ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ উঠেছে। ফলে পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গে ভিন্ন ধর্মীয় অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে, এখানেও ফোনে আড়ি পাতার প্রশ্ন আসছে এবং এখানে সিরিয়াসলি একটা প্রশ্ন উঠেই অনেক সময় যে একজন আইপিএস অফিসারকে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজির চার্জ দিয়ে রাখা হয়েছে। ফলে এখানে সার্ভিলেন্সের প্রশ্নটা কিন্তু আমি বলবো যে তৈরি হতে পারে। সার্ভিলেন্সের অভিযোগ কিন্তু এ রাজ্যেও বিরোধীরা বারংবার তুলেছেন। না, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই রকম অভিযোগ অতি অবশ্যই আর কি আসে এবং বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে আসে।
কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার আগে আমি খুব ভালো করেই ব্রিফড হয়েছি যে পশ্চিমবঙ্গ সরকার কোনো বেআইনিভাবে কোনো রকম আর কি স্ট্রুপিং করে না। যেই পাওয়ারটা টেলিগ্রাফ অ্যাক্টের আন্ডারে রাজ্য সরকারগুলি রয়েছে, সেখানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারগুলি রয়েছে, সেটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে স্মার্টফোন এনক্রিপ্টেড, সেগুলিকে কিভাবে আর কি অন্য উন্নত প্রযুক্তির মাধ্যম দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। আর একটা কথা এখানে আসছে, সেটা হচ্ছে যে বিদেশ থেকে কন্ট্রোল করা, অতি অবশ্যই বিদেশ থেকে কন্ট্রোল করা, কিন্তু তা নয়। আপনি যদি নামের লিস্টগুলি দেখেন, দেখবেন যে সেটা হচ্ছে ডে টু ডে পলিটিক্স, পলিটিক্যাল কারেন্ট, পলিটিক্যাল ন্যারেটিভ এবং আর কি পলিটিক্যাল সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টগুলির সঙ্গে সেগুলি যুক্ত। আমি একদম শেষে বিভাসদার কাছে আসবো। বিভাসদা, ফাইনালি তো আমরা সবাই জানতে চাই, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংবাদিক, সমাজকর্মী, তাদের ওপর স্নুপিং এর যে অভিযোগটা উঠেছে তার শিকড়ে সবাই পৌঁছতে চাই। ইভেন আমরা অ্যাজ আ সিটিজেন, একজন নাগরিক হিসেবেও আমার রাইট টু প্রিভেসি সেটা কোথাও কম্প্রোমাইজড হচ্ছে কিনা, সরকার কোথাও নজরদারি চালাচ্ছে কিনা, সেটা জানা আমাদের সবার অধিকারের মধ্যে পড়ে। আমি একদম টেকনিক্যাল পার্টে আপনার কাছে আসবো, টেকনিক্যাল আসপেক্টে, যে এর পর্দা তোলাটা সেটা টেকনিক্যালি কতটা সহজ। মানে আমার ফোনটা বা এই যে যাদের নাম উঠে আসছে তাদের ফোনটা সত্যি সত্যি পেগাসাস মারফত সেটাকে তার উপর সার্ভেলেন্স চলেছে কিনা, হ্যাকিং হয়েছে কিনা, স্টুপিং হয়েছে কিনা, এটা জানা কি আদৌ যায়? দেখো মৌপিয়া, ফার্স্ট অফ অল তোমায় বলি যে এই যে মোবাইল ফোন তার টেকনোলজি, আমি একটা জিনিস তোমাকে এবার একটু আগে বলেছি, অনেক জায়গাতেও বলেছিলাম যে এই যে অ্যালিগেশনটা আসছে, যে অভিযোগটা আসছে, তাতে পেগাসাস কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোকেই ভেঙে ঢুকতে পারে। আমি শুধু তোমাকে অ্যান্ড্রয়েডের স্ট্রাকচারটা বলি, টেকনিক্যালি দেখলে কতগুলো লেয়ার স্ট্রাকচার দিয়ে একটা টোটাল সিস্টেম তৈরি হয়, যার মধ্যে আমরা একটা লিনাক্স ওএস পাচ্ছি, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড বলি। কিন্তু অ্যান্ড্রয়েড বেসিক্যালি একটা গোটা স্ট্রাকচার। এবারে যখন আমরা কোনো মোবাইল অ্যাপ অ্যাপ্লিকেশন ইনস্টল করি তখন আমাদের থেকে পারমিশন চাওয়া হয়, কিন্তু এই ধরনের এপিকে বা এই ধরনের ফাইলগুলো আমাদের পারমিশন ছাড়া ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে বসে থাকে এবং ট্রোজান টাইপের বা কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, যেটাকে কম্পিউটার কন্টামিনেট বলে, এরা ডেটাগুলো কালেক্ট করে স্পাই করতে থাকে এবং পাঠাতে থাকে। কোশ্চেনটা হচ্ছে, এরা যখন আমাদের মোবাইলের মধ্যে বা সিস্টেমে ঢোকে, যদি আমি অ্যান্ড্রয়েড পার্সপেক্টিভে দেখি, কারণ 89% মানুষ পৃথিবীতে বা ভারতবর্ষে তো প্রায় 90-র উপরে মানুষ অ্যান্ড্রয়েড মোবাইলই ব্যবহার করে, তো সেক্ষেত্রে একটা সুরক্ষার স্তর আছে যেটাকে আমরা বলি এসি লিনাক্স বা সিকিউর এনহ্যান্স সিকিউরিটি অফ লিনাক্স। তো এই এসি লিনাক্সের এর কভারটাকে, মানে এটাকে স্যান্ডবক্সিং বলে, এটাকে কভার করে বা এটাকে ভেঙে ঢুকতে গেলে যে প্রসেসটা লাগে এটাকে বলে জেল ব্রেকিং। এখন কোশ্চেনটা হচ্ছে, আমি আবার বলছি, যদি এটা ইসরায়েল থেকে আসে, এরা কিন্তু সাইবার সিকিউরিটি মার্কেটটা, ছোট্ট দেশ হলেও 25% সাইবার সিকিউরিটি মার্কেট তৈরি করে রেখেছে এবং এরা অনেক টেকনোলজি জানে এবং হয়তো এরা সেই স্যান্ডবক্স ভাঙতে পারে এবং ভেঙে ঢুকতে পারে। এবং মোবাইলটা যদি অ্যানালিসিস একদম কার্নেল লেভেলে করা যায় তাহলে ডেফিনেটলি প্রেজেন্স থাকবে, কারণ স্পাইওয়্যার ঢুকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় না, স্পাইওয়্যার এখানে এক্সিস্ট করে। আমাদের সময় একদম শেষ, সবাইকে অনেক ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে পেগাসাস বিতর্কে এই মুহূর্তে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। কোন দিকে তার গতি প্রকৃতি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।